ছুরি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়। দেশ স্বাধীন করে যে আনন্দ না পাইছি শেখ হাসিনাকে এই দেশ তারাইয়া সবচেয়ে বেশি আনন্দ পাইছি। এই লড়াইটা আসলে আমাদের লড়াই। আমরা যারা বাংলাদেশে থাকি, যারা আমরা বাংলাদেশের মানুষকে তালিবানি মনে করি না, যারা আমরা এই মানুষকে নিয়ে একটা নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখি, তাদের লড়াই। এবং 2018 সালে একবার এই আন্দোলনটা হয়েছিল, যখন এই 30% যে মুক্তিযোদ্ধা কোটা, যেটা আসলে উত্তরাধিকার সূত্রে মানুষ পায়, সেই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে মূলত একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হচ্ছে কোটা বাতিল করা হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে 2024 সালে আবার নতুন করে এই কোটাগুলো পুনর্বহাল করা হলো। 5ই জুন যখন হাইকোর্ট রায় দিল যে কোটা ব্যবস্থা সরকার যেটা বাতিল করে দিয়েছিল সেটা ঠিক হয়নি, অর্থাৎ তার মানে পুরনো কোটা ব্যবস্থা আবার বহাল হয়ে যাচ্ছে, এইটা ছাত্রদের মধ্যে ভীষণ বিক্ষোভের জায়গাটা তৈরি করেছিল। একদিকে 18 সালে এই আন্দোলন করেই তারা দাবি তুলেছিল কোটা সংস্কারের, কোটা ব্যবস্থা বাতিল তারা দাবি করেন। কিন্তু তখন এই যে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যে ক্ষমতা দখল করেছিলেন, তিনি বাতিল করে দিলেন কোটা, এবং পরবর্তীতে তিনি বলেছেন তিনি তখন রাগ করে এটা করেছেন। ফলে এটা খুব স্পষ্ট হয়ে গেল এবং মানুষের মধ্যে 5ই জুনই রায়ের সময় কিংবা মামলা হওয়ার সময় এটা স্পষ্ট হচ্ছিল, বোধহয় আবার কোর্ট দিয়ে মানে আদালত দিয়ে আবার পুনরায় তারা কোটা ব্যবস্থাটা নানাভাবে এখন বহাল করার চেষ্টা করবে। ফলে ছাত্র সমাজের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিল 5ই জুন থেকে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। রাজাকার সম্বোধনের ফলে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে 5টি হল, সেখান থেকে মেয়েরা মধ্যরাতে বের হয়ে পড়ে মিছিল নিয়ে, এবং সবাই সেই হাসিনার তাদেরকে রাজাকার বলাটাকে তারা অ্যাকসেপ্ট করে না এবং তারা সেজন্যই বলে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেইখানেও আমাদের ছাত্রদলের যারা কর্মী ছিল তারা এইসব মুভমেন্টে এতটা সম্পৃক্ত ছিল, তারা পরবর্তীতে তুমি কে আমি কে রাজাকারের সাথে তারা যুক্ত করেছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। গত 15 বছর ধরে আসলে আমরা এতভাবে শেখ হাসিনা দ্বারা ফ্রেমড হয়েছি, আমাদের কোনো মুভমেন্ট হইলেই সেখানে জামাত শিবির, ছাত্রদল, তারপর বলা হয় যে এখানে জামাত শিবিরের দোসররা আছে, এখানে রাজাকারের লোকজন আছে। এই ফর্মে কিন্তু প্রত্যেকটা মুভমেন্টকে ফ্রেম করার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে হয়েছে। 2018 সালে মতিয়া চৌধুরী কিন্তু বলেছিল যে এরা হচ্ছে যে রাজাকারের বাচ্চা। তো এরপর কিন্তু মুভমেন্ট একটা নতুন জোয়ার তৈরি হয়। আবার একই ফ্রেমওয়ার্কেই কিন্তু আমরা আবার চিন্তা করছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকারের কোনো মন্ত্রী এমপি যদি এই ফর্মে এখন বলে যে রাজাকার, তুমি কি আমি কে মানে রাজাকার বা জামাত শিবির, তাহলে আমরা কেউ এখান থেকে সরবো না, কারণ আমাদের কিন্তু একটা পূর্ব ইতিহাস আছে 2018 সালে। আমি সকালবেলা তার আগের দিন সন্ধ্যা অবধি পর্যন্ত আমরা রমনা থানার সামনে আন্দোলনে ছিলাম। তারপরের দিন আমার শুটিং ছিল উত্তরাতে। তো উত্তরাতে যখন আমি যাচ্ছি তখন আমাদের ওখানে যারা আমাদের সাথে আন্দোলন করছিলেন এর মাঝখানে একটি ছেলে আমাকে টেক্সট করে যে আপু আমাদেরকে তো মারছে, প্রচুর ছাত্রলীগের এরা এসছে, ওরা আমাদেরকে মারছে, আমি আপনাকে ছবি পাঠাতে পারি। আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে বিভিন্ন ভিডিও এবং ছবি আসা স্টার্ট করলো, যেগুলো দেখে খুব স্বাভাবিকভাবেই আমি আন্দোলিত হয়েছি। তো আমি প্রথমে যে কাজটা করেছিলাম, আমি একজন প্রশাসনের মানুষকে ফোন করেছিলাম। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে ওর নাম্বারটা আমাকে দাও। তো আমি ওর নাম্বার দিলাম। এরপরে আমি আরেকবার ফোন দিলাম, তো উনি ফোনটা ধরলেন, এরপর আর কোনো কথা বললেন না। বলে আচ্ছা নশবা আমি দেখছি। যেসব ছবি এবং ভিডিও আসছিল সেগুলো আপনারা অনেকেই দেখেছেন, যে বলা হচ্ছিল যে চোখ উপড়ে ফেলেছে, মাথা ফেটে গেছে। তো সেগুলো আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। তো আমি ওনাকে আরেকবার ফোন করলাম, উনি ফোনটা ধরলেন না। যখন উনি ফোনটা ধরলেন না তখন আমার মনে হলো যে আমার এই মুহূর্তে কি করা উচিত, আমি বেসিক্যালি কি করতে পারি। আমাকে কিছু মানুষ চিনে, আমি হয়তো বা ওদেরকে হেল্প করার জন্য ডাকটাই দিতে পারি। তো
তো সেটা করার জন্যই আমি আই গেস এরকম 3:30 4টার দিকে আমি একটা লাইভে যাই, যে আমি বলি যে আমরা যদি 52-তে পেরে থাকি, আমরা যদি 71-এ পেরে থাকি, আমরা এখনও পারবো, আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচাতে জিগাতলা এবং ধানমন্ডি এরিয়াতে যান। তো সেই কারণে আমাকে রাষ্ট্রদ্রোহী, আমাকে রাজাকার, আমাকে দেশ থেকে তুই চলে যা, তোর বেঁচে থাকার অধিকার নাই, তুই টাকা খাইছিস, মানে আমি শুনি নাই এমন কোনো কথা নাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের প্রগতিতে, বাংলাদেশের অগ্রগতিতে শ্রমিক শ্রেণীর বিরাট একটা অবদান রয়েছে। সেই শ্রমিক শ্রেণীর কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার এই সময়ে নেই। বাংলাদেশে থেকে বাংলাদেশে আপনি হাজারের বেশি লোককে হত্যা করবেন ছলে বলে কৌশলে, এবং তারপরে আপনি মনে করবেন আপনি ক্ষমতা থাকবেন। এটা যদি হতো তাহলে মনে করেন বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল 1971 সনে সেটা মিথ্যা হয়ে যেত। খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার। শেখ হাসিনার যে সংবিধান, এটা একটা ফ্যাসিস্ট কনস্টিটিউশন। জাতিবাদ মাত্রই ফ্যাসিবাদকে বহন করে। 2 নম্বর। 3 নম্বর, গণতন্ত্র এবং ফ্যাসিবাদের সীমারেখা খুব ক্ষীণ। পৃথিবীতে সবসময় গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়। হিটলার কিন্তু নির্বাচন করে ফ্যাসিস্ট হয়েছিলেন, ঠিক আছে? মুসলিম নির্বাচন করে ফ্যাসিস্ট হয়েছিলেন, শেখ মুজিবও নির্বাচন করে বাকশালী হয়েছিলেন, এবং শেখ হাসিনাও নির্বাচন করেই ফ্যাসিস্ট হয়েছিলেন। ফলে আপনি যদি ফ্যাসিস্ট শব্দটার যে পলিটিক্যাল ক্যাটাগরি আকারে, এটা গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল ক্যাটাগরি, একে যদি বাদ দেন তাহলে আমরা ক্ষমতার চরিত্রটা আমরা বুঝতে পারবো না। মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে সেপারেশন অফ পাওয়ার থাকে, একটা জুডিশিয়ারি থাকে, একটা লেজিসলেচার থাকে, একটা সরকার থাকে, সরকার সবগুলোকে গিলে ফেলেছিল। শুধু সেই সেপারেশন অফ পাওয়ারের পয়েন্টে না, অল দ্য ইনস্টিটিউটস, যেমন আমাদের কনস্টিটিউশনাল ইনস্টিটিউট, নির্বাচন কমিশন আছে, এরকমভাবে আবার কতগুলো স্ট্যাটুটরি ইনস্টিটিউটস আছে, সেগুলো সব তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এটা আসলে কোনো অভাবনীয় ঘটনা না, এটা উপসর্গ। রোগটা, যে রোগটা আওয়ামী লীগকে আক্রান্ত করেছিল বা তারা নিজে থেকে আক্রান্ত হতে দিয়েছিল, সেটারই বাই প্রোডাক্ট এগুলো। সারা পৃথিবীতে ইতিহাসে সেম হিস্ট্রি হয়েছে, নতুন কিছু হয়নি। রোগটা কী ছিল? রোগটা হচ্ছে আওয়ামী লীগ ইন ওয়ান পয়েন্ট ডিসাইডেড যে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবে। সেই টাইম লাইনটা আমরা ধরতে পারি 2011 সাল, যখন আপিল বিভাগে একটা মামলার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এবং 11 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটাকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়। তখনই আমরা আসলে বুঝতে পারছি আওয়ামী লীগ কী করতে যাচ্ছে। 2020 সালে একটি প্রোগ্রামে উপস্থাপনা করার কারণে আমার নামে 2টি মামলা হয়, যার কারণে 2022 সালের 27 আগস্ট আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। আমি প্রায় 15 মাস জেলে ছিলাম। তো পরবর্তীতে যখন আমাকে ডাকা হলো, বিকেলবেলা ছিল, সবাইকে লক করে দেওয়া হয়। লকআপের পরে জেল সুপার ওবায়দুল ছিল, সে আমাকে ডেকে নিয়ে যায়। সে অবস্থা আমি কান্না করছি যে স্যার আমি তো কী করেছি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি ভুল করেছি, স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। ওবায়দুল আমাকে জিজ্ঞেস করলো যে কি মামলা। আমি বললাম স্যার ডিজিটাল মামলা। বলে পর্নোগ্রাফি। এটা শুনে আমি আরও কান্না করে দিলাম যে এত বাজে কথা আমাকে কেন বলছে। পরবর্তীতে যখন বললাম স্যার ডিজিটাল নিরাপত্তা আইন, বললো কি সরকার বিরোধী? বললাম জি স্যার। বলে তোকে তো গুলি করে মারা উচিত, রাজাকারের বাচ্চা। যতটা না মানে ফিজিক্যাল টর্চারটা না, তার চেয়ে সবচেয়ে বড় কথা যে চোর না, আপনি তাকে চর মারলে সেটা তো সে নিতে পারবে না। সো আমি আসলে মোরালি অনেক ভেঙে গিয়েছিলাম, এবং আমার বাচ্চাকে যেহেতু আমাকে দেখতে দেওয়া হতো না, আর মানে আমি আমার বাবাকে হেনস্থা হতে দেখতাম, এবং একটা পর্যায়ে ওনারা আমাকে এটাও বলেছিল যে তুমি যদি এখানে সাইন করো তাহলে কিন্তু তোমার বাবার সাথে তোমাকে আমরা দেখা করতে দেবো। মানে আমার বাবা মানে ওনারা যখন বুঝে ফেললো যে আমার বাবা এবং আমার বাচ্চা হচ্ছে আমার মেইন স্ট্রং পয়েন্ট অথবা উইক পয়েন্ট, যেটাই বলেন না কেন, তো তারা সেটাকে নিয়ে অনেক কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সে সময়
যেহেতু আমাকে আমার উপরেই বন্দুকটা রেখেই তো আসলে আন্দোলনটাকে কন্ট্রোল করা হয়েছে, যে আতঙ্ক মানে বাকিরা কেউ কথা বলে নশবর মতো অবস্থা হবে। আমার বয়স 17 ছিল 2020 সালে, কিন্তু আমাকে দুটি মামলা, একটি মামলা দেখানো হয় 22 বছর, আরেকটি মামলা দেখানো হয় 24 বছর। কোর্টে আমার আইডেন্টিটি কার্ড, বার্থ সার্টিফিকেট সব কিছু দেখানো হয়, কিন্তু তাও তারা আমার ব্যাপারটি আমলে নেয়নি। আমি জেল থেকে বের হওয়ার পরপরই, মানে যেহেতু 15 মাস জেল খাটা হয়েছে আর দুইবার স্টে করা হয়েছে, তো জেল থেকে আসার পরপরই জানুয়ারির 29 তারিখ আমার একটি মামলা, যেটি দ্বিতীয়বার হয়েছে কলাবাগান থানায়, সে মামলাটি বাতিল হয়ে যায়, কারণ একই কারণে একই ধারা দিয়ে দুটি মামলা থাকতে পারে না। তার পরবর্তীতে ফেব্রুয়ারির 29 তারিখে আমার যে আরেকটি মামলা ছিল, প্রথম মামলাটি নিউ মার্কেট থানায়, আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাইনি, চার্জশিটে আমার নামে কিছু ছিল না। তো সব কিছু মিলিয়ে তারা আমাকে মামলাটির থেকে খালাস দিয়ে দেয় এবং বলা হয় যে আমাকে নজরদারিতে রাখা হবে, এরকম কিছু যাতে আর না করি। তো এই 15 মাস বিনা দোষেই জেল খেটেছি আর কি। গত 20-25 বছর থেকে আমরা আসলে আবার নতুন করে একটা ইকোনমি পাইছিলাম, যে ইকোনমিটাকে আমরা কাজে লাগাইতে পারলে আমরা আমাদের দেশটাকে সত্যি সত্যি একটা এরকম অর্থনীতির দেশে পরিণত করতে পারতাম। কারণ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পাচ্ছিলাম, আমাদের এখানে গার্মেন্টস সেক্টর বুস্ট করছিল, আমাদের এগ্রিকালচার খুব সিরিয়াসলি বুস্ট করছিল, যে সেক্টরগুলিকে বলা হয়। তার মানে এইসব মিলে তারপরে আমাদের কিছু বেশ ক্রিয়েটিভ কিছু সেক্টর, আমাদের ক্রিয়েটিভ একটা ইকোনমি আছে, সব মিলে আমাদের আগে যে ক্রাইসিসটা ছিল আমাদের, সেইখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম। আমাদের এখন সঞ্চয় হওয়ার সময় ছিল, এবং আমরা এখানে যদি এটা ইনভেস্ট করতে পারতাম, তাইলে রিয়েলি আজকে আমরা মানে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা সবচাইতে বড় আসলে একটা মডেল হইতে পারতাম, আইকন হইতে পারতাম। কিন্তু যেহেতু তারা আসলে এইখানে তারা বিলং করে না, এই দেশ, এই যে যারা আসলে রুল করে, এই রুলিং ক্লাস কখনো আমাদের দেশটাকে বিলং করে না। ওনারা আসলে সাইকোলজিক্যালি ইউরোপিয়ান অথবা আমেরিকান অন্য একটা জায়গায় থাকে, তাদের সন্তানদেরকে তারা ওইখানে পড়াশোনা করায়, ওইখানেই তারা বাড়িঘর করে, ওইখানেই তারা চলে যাবে এরকম ভাবে, এবং এই জায়গাটাকে তার প্রফিট করার একটা জায়গা এবং পাওয়ার এক্সারসাইজের একটা জায়গা হিসাবে নেয়। সে এইখানকার তার একটা সিন্ডিকেটকে ধরে আমাদের এখানকার ইকোনমিতে যে আসলে বুস্ট করতেছিল, সেইটাকে আত্মসাৎ করার জন্য যত বড় বড় মেগা প্রজেক্ট করা যায় সেই প্রজেক্টগুলি তারা করছে, করে তারা ইচ্ছে মতো ঋণ করছে এবং আমাদের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করছে, করে এই মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করছে। শেখ হাসিনা ওনার পরিবার ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। উনি যদি একটু চিন্তা করতেন যে ওনার বাবাকে এত নির্মমভাবে যে হত্যা করা হলো, কেন, কি কারণে? কেউ বলছে না যে হত্যা করাটা ভালো, কাউকে মেরে ফেলা, কারণ সেটা তো ওনার বিচারের বাইরে একটা গণ অভ্যুত্থান হয়নি, এটা একটা আর্মির একটা সেগমেন্ট, আর্মি অফিসাররা এটার সাথে খন্দকার মোশতাকও জড়িত ছিল যে তাকে হত্যা করে। কিন্তু এই পরিণতিটা এটা কিভাবে আসলো, কি হলো, ওই ৭২-এর পর আসলেই গণতন্ত্রটা ছিল কিনা, এবং এখান থেকে শিক্ষা নিয়ে ওনার কিন্তু একটা বিশাল বড় চান্স এসছিল দেশটাকে ঠিক করা। হেলিকপ্টারটা বোমা ফেলতেছে, এই যে দেখছেন ওই দিক থেকে একটা সাউন্ড আসছে, হেলিকপ্টারটা বোমা ফেলতেছে, এই যে দেখছেন। এখন
এখন আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকবেন, ডিসাইড করবেন, তখন আপনাকে প্রতিটা জিনিস ম্যানিপুলেট করতে হবে। যেহেতু নির্বাচন কমিশন নির্বাচনটা মোটা দাগে তার মতো করে করবে এরকম কথাবার্তা কনস্টিটিউশনে আছে, এবং নির্বাচনের সময় সে যেহেতু প্রশাসন পুলিশ ব্যবহার করবে এবং ডিসপিউটগুলো সব যেহেতু আদালতে যাবে, সো খুব দ্রুতই ওই জিনিসগুলো কবজা করা জরুরি হয়ে পড়েছিল। নট অনলি দ্যাট, আপনি যখন এরকম অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যাবেন, যেহেতু বাংলাদেশে বিএনপির মতো জামায়াতও মোটামুটি সংখ্যা আছে, কিছু রাজনৈতিক দল আছে যাদের মাঠে যথেষ্ট প্রটেস্ট করার শক্তি আছে, সেই দলগুলোকে আপনি চাইবেন যতটা সম্ভব অপ্রেস করার। সুতরাং আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করবেন তাকে দমন করতে, এবং সে যখন কোর্টে যাবে সে যেন জামিন না পায়, তার উপরে যেহেতু অন্যায় সাজা দেওয়া যায় সেজন্য আদালতকেও আপনি নিয়ন্ত্রণ করবেন। এগুলো আসলে একেবারে বিল্ট ইন। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। জানলা নাই ওখানে, এক সাইডে 5টা করে 10টা রুম থাকে সেখানে, ওই জায়গায় দেয়ালগুলো অসমান, মানে এই যে একেবারে যেভাবে মানে মশলা যেভাবে দেয় মিস্ত্রি এই দিয়ে ঠিক সেভাবে রাখা, কোনো প্লেন না, কিন্তু ভয়ঙ্কর। আমি প্রথম গিয়ে তো ভয় পেয়েছিলাম, এই যে দেখি মানে দেয়াল দেখি একদম ভয়ঙ্কর অবস্থা দেয়ালগুলো। তারপর ওখানে একটা লোহার চৌকি আছে, লোহার চৌকির উপর বিছানা থাকে। তারপর উপরে 4টা ফ্যান আছে, বড় বড় ফ্যান, অ্যাডজাস্টেড ফ্যান হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ফ্যানগুলো আসলে উদ্দেশ্য মানে শব্দ করা, বাইরে থেকে যেন কোনো শব্দ না শোনা যায়, একদম উচ্চ শব্দ হতো। আর এর বাইরেও ওখানে বড় বড় ফ্যান আছে যেগুলো প্রায় 3 ফিট বাই 3 ফিটের মতো বড় মোটরের, যখন চালু করে একদম এমন শব্দ হয় মনে হচ্ছে যেন আপনি ওই যে কারখানায় যে সমস্ত এত শব্দ করে যে যখন মোটরটা চালু করে ডাইং টাইং এরকম জায়গায়, ঠিক ওরকম একদম কোনো শব্দ শোনা যায় না, কান ব্যথা করে এরকম অবস্থা। এমন অবস্থা করে আমি এভাবে আমাকে এমন কষ্ট দিয়েছে কোনো মানে প্রায় মাস বছর। ওই ফ্যানটা এমন মানে মনে হয় যেন ওই যে একটা লোহার রড, মানে সুশালো একটা রড যদি আপনি আর একটা লোহার পাতের উপর কষা দিলে যে শব্দ তাও একটু করে, এই শব্দে একদম আমার কলজা কেঁপে উঠতো। ঘুম তো হতোই না, আপনি স্বাভাবিক অবস্থা থাকলেও একটু মানে খুব এভাবে কোনো মানুষ থাকবে না এই অবস্থায়। হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে, আমার মোবাইলে বিকট সাউন্ড হয়। আমি মোবাইলটা পকেট থেকে বের করে দেখি কোনো নাম্বার নাই, ডিসপ্লেতে কিছুই নাই, জাস্ট রিং বাজতেছে। তৎক্ষণাৎ কয়েকজন লোক আমার একেবারে সামনে চলে আসে, 2জন লোক, একজন ডানে একজন বামে, একেবারে মানে আমাকে ধরার মতো অবস্থা। তো আমাকে জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম, আমি বললাম জি। বলে একটু সামনে আসেন, কথা আছে। আমি সামনে যাওয়ার পরে ওনাদের যে গাড়ি সামনে রাখা ছিল এটা আমি বুঝতে পারি নাই, ওনারা কয়েকজন আমাকে ধরে ধাক্কা মেরে গাড়িতে উঠায়। ওঠানোর পরে সাথে সাথেই নিচে যিনি ছিলেন উনিও গাড়িতে উঠে যায়, আমার হাত বেঁধে ফেলে, আমার চোখ বেঁধে ফেলে, আরেকটা কাপড় দিয়ে চোখ বাঁধে, পরবর্তীতে একটা টুপির মতো আমাকে পরানো হয়। আর এর মধ্যে একজন আমাকে বলে যে আপকো হিন্দি আতা হ্যায়, হিন্দি মে বাত করো। তো আমি বলি যে হিন্দি আমার অল্প অল্প আমি বুঝি, তেমন বলতে পারি না। চোখ বাঁধা অবস্থায় চেয়ারে বসিয়ে আমাকে খুব মারধর করা হয়। তারপর আমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়। ওই রুমে যাওয়ার পর আমি বাড্ডার লিটন বলে এক ব্যক্তি ছিল, ওর সাথে আমাকে রাখা হয়। ওইখান থেকে পুনরায় আমার জীবন বৃত্তান্ত লেখার জন্য আমাকে কাগজ দেওয়া হয়, পেন দেওয়া হয়, আমি সব কিছু লিখি। তারপর ওইখান থেকে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড মারধর করা হয়, এমন মারধর করা হয় যেটা আমার মনে হয় যে পৃথিবীর কোনো হিংস্র জানোয়ারকে কোনো মানুষ এইভাবে আঘাত করে না, এইভাবে মারধর করে না, যেইভাবে তারা আমাকে টর্চার করে। এমন কোনো জায়গা ছিল না আমার শরীরের, মনে হয় যেখানে তারা আঘাত করে নাই। আমি মারধরের এক পর্যায়ে সেন্সলেস হয়ে যেতাম। আমি আর 4-5 মিনিট 10 মিনিট পরে আমি আর কিছুই বলতে পারতাম না, বাট তারা কন্টিনিউ করতো তাদের মারধর, এমন জোরে জোরে আমাকে আঘাত করতো। এক পর্যায়ে আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, আমার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, আমি সেন্সলেস হয়ে যাই, আমার নাক দিয়ে মুখ দিয়ে মেবি রক্ত আসে। বাংলাদেশে নেত্র নিউজের একটা বিশেষ ইনভেস্টিগেটিভ প্রজেক্ট
যেটা ডেটা জার্নালিজমে বিশ্বের টপ যে অ্যাওয়ার্ডটা সিগমা অ্যাওয়ার্ড সেটা পেয়েছে। সেখানে আমরা মানে ধরে ধরে দেখিয়েছি যে 2600-রও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। প্রতিটা কেস ধরে আমাদের ডেটাবেজে আপনি গেলে মানে ক্লিক করলে প্রতিটা কেসের ডিটেলস আপনি দেখতে পারবেন, নিউজ পেপারের রিপোর্টটা দেখতে পারবেন, কোন বাহিনী করেছে সেটা দেখতে পারবেন। তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জেআইসি বা জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে যেটাকে কোড নেম দেওয়া হয়েছিল আয়নাঘর, ডিজিএফআই এর যে বলপূর্বক অন্তর্ধানের জন্য যে সিক্রেট মিলিটারি প্রিজন যেটা নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম, সেটার অস্তিত্ব এই সরকারের আমলে যে বলপূর্বক অন্তর্ধানের বিষয়ে যে একটা কমিটি করা হয়েছে, কমিশন অফ এনকোয়ারি, এটা একটা সরকারি বডি, জুডিশিয়াল বডি, তারা নিজেরাই ওই যে স্থানের কথা আমরা বলেছি আয়নাঘর, ওইখানে গিয়েছেন, দেখেছেন সেলগুলো, তারা দেখে এসেছেন, এসে সাংবাদিকদেরকে বলেছেন যে এটা এক্সিস্ট করে। মায়ের ডাক সংগঠনটা আসলে একটা প্ল্যাটফর্ম যাদের ভিকটিম ফ্যামিলি যারা গুমের বিগত 15 বছরের বেশি সময় এবং যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এই ভিকটিম পরিবারগুলো আমরা একসাথে এই প্ল্যাটফর্মটাতে একসাথে আছি। এটা একটা অনেক বড় পরিবার এখন, এটাই মায়ের ডাক। মায়ের ডাকের প্রতিষ্ঠাতা ছিলেন আমার মা আছেন, উনি 75 ইয়ার্স। তো আমার ভাই সাজিদুল ইসলাম সুমন, ওনাকে যখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ভাই সহ আরও 6 জনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর টিম তুলে নিয়ে যায়। তো সেই সময় থেকে আসলে আমার মার মধ্যে যে উৎকণ্ঠাটা ছিল ছেলেকে পাওয়ার জন্য, আসলে কারণ আমরা কোনো আইনি প্রক্রিয়ায় যেতে পারছিলাম না এবং সরকারের তরফ থেকে কোনো রেসপন্স ছিল না। যখন আমরা বলছিলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে গেছে এবং ওই স্পটটাতে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার আই ব্লকে 4 নম্বর রোডে ওই সময় ওই কনস্ট্রাকশন প্লটটাতে অনেকজন ওয়ার্কার ছিলেন, কেয়ারটেকার ছিলেন, অনেক আই উইটনেসের সামনে কিন্তু ঘটনাটা ঘটে। আমরা যখন জিডি বা জেনারেল ডায়েরি বা এফআইআর করতে যাই, সেই সময় আমরা যখন মেনশন করতে যাই যে র্যাব তুলে নিয়ে গেছে, তখন আর জেনারেল ডায়েরিটা নেয় না এবং কোনো মামলাও আমরা করতে পারি না। জাতিসংঘের হাই কমিশনার যখন বাংলাদেশে ভিজিট করেন উনি 22 সালে, মিশেল ব্যাচেলেট, তখন কিন্তু 76 জনের একটা তালিকা দেয় সরকারকে যে এরা কোথায় আছেন এদের সম্পর্কে জানানোর জন্য। সরকারের উপর মহল থেকে যে মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন তারা কিন্তু এমনভাবে বলে যে এই মানুষগুলো দেনার দায়ে পালিয়ে গেছে, এরা নিজেরা লুকিয়ে গেছে, হারিয়ে গেছে। এবং আপনারা যদি বিগত সময়গুলোর নিউজগুলো দেখেন, তাদের পক্ষ থেকে শুধুমাত্র এই কথাগুলোই বলা হতো, কোনো ইনভেস্টিগেশন কিন্তু করতো না। তারপরে দেখা গেল যে ঢাকায় আসলে অনেক পরিবার আছে যাদেরকে এরকম বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন সময় তুলে নিয়ে গেছে এবং এর মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে ভিন্ন দলের, ভিন্ন মতের, যারা সরকারের বিরুদ্ধে বলবে সেই মানুষগুলোকে টার্গেট করা হয়েছে। বেশিরভাগই হচ্ছে অপোজিশন দলের অ্যাক্টিভিস্ট এবং যারা খুব গ্রাউন্ড লেভেলে অর্গানাইজড, খুব ভালো প্রমিনেন্ট, এই মানুষগুলোকে তারা টার্গেট করে। গত 15 বছর ধরে এই লড়াই সংগ্রাম আত্মত্যাগের মধ্যে দিয়ে এই ভিত্তি তৈরি হয়েছে। তবে অবশ্যই আমার বক্তৃতার একটা বড় অংশ থাকতো যে কোথায় সেই তরুণেরা যারা 1952 সালে ভাষা আন্দোলনে জয় করেছে, কোথায় সেই তরুণেরা যারা 69-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, কোথায় সেই তরুণেরা যারা 71-এর মুক্তিযুদ্ধ করেছে। আমরা এই আন্দোলনে তরুণদের দেখতে পাচ্ছি না। সেই তরুণরা এসেছে, আমরা দেখেছি যে এই লড়াইটা সংগ্রামটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে এবং এটার কিছু ক্রেডিট যদি দিতে হয় তাহলে তো আপনার আওয়ামী লীগকেও দিতে হয়, ভুলটা হাসিনাকেও দিতে হয়। তারা যদি এইভাবে গণহত্যা না করতো, তারা এইভাবে যদি আপনার চড়াও না হতো, তাহলে কিন্তু আজকে এত দূর যেত কিনা আমার সন্দেহ আছে। কারণ এর পেছনে কিন্তু আমরা ছিলাম, কিন্তু অন্য যেটা বলা হচ্ছে সেই ধরনের কোনো অর্গানাইজড একটা ব্যাপার ছিল বলে আমার কাছে মনে হয়নি। আওয়ামী লীগ বিভিন্ন ধরনের নেরেটিভ তৈরি করছিল। এর মধ্যে একটা গ্র্যান্ড নেরেটিভ বলে আমরা বলতে পারি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ একটা ব্যাপার। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ নেরেটিভ ছিল হচ্ছে যে ডেভেলপমেন্ট, বাংলাদেশের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে আওয়ামী লীগের অধীনে, ফলে বা যদি গণতন্ত্র এবং হচ্ছে মানবাধিকার এইসব ব্যাপারে যদি একটু ঘাটতি থাকে বা অনেক ঘাটতি থাকে তাহলে সেটা প্রবলেম নেই, বিকজ মানুষ অনেক ভালো আছে, একটা উন্নত
লাইফ লিড করতেছে, উন্নতির দিকে যাচ্ছে, এই ব্যাপারগুলা। কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে এএফপি একটা ইনভেস্টিগেশন প্রকাশ করে, যেটা আমি করি। এই ইনভেস্টিগেশনে দেখাই যে আমরা এর আগের 1 থেকে 1.5 বছর সময়ের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন পত্রিকাতে, মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে 1200-এর বেশি আর্টিকেল প্রকাশিত হয় এই ডেভেলপমেন্ট ন্যারেটিভের উপর, যে বাংলাদেশের গভর্নমেন্ট যা করছে তা খুব ভালো, অনেক উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের নানান প্রজেক্টের নানান ফিরিস্তি প্রকাশিত হয় এইসব আর্টিকেলে। কিন্তু দেখা যায় যে এই আর্টিকেল যে লিখছেন তারা আসলে যাদের নাম ব্যবহার হচ্ছে, যাদের ক্রেডেনশিয়াল ব্যবহার হচ্ছে, ওনাদের অস্তিত্ব নেই। সিআরআই, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামে একটা প্রতিষ্ঠান ছিল আওয়ামী লীগের, সেটাকে তারা ব্যবহার করে মূলত ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। গত নির্বাচনের পরে, মানে 2023-24-এর যে নির্বাচন হলো, যেটা ফ্লড নির্বাচন ছিল আপনারা জানেন, তো এই নির্বাচনটার পরবর্তীতে 1 মাস বা 1.5 মাস পরে ফেসবুক একটা ইনভেস্টিগেশন করে দেখে যে নির্বাচন চলাকালে বা নির্বাচনের আগে অনেকগুলো, মানে সেটা 168টা ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট থেকে কোঅর্ডিনেটেড ওয়েতে ডিসইনফরমেশন ছড়ানো হতো বিএনপির বিরুদ্ধে, মানে বিএনপি মানে বাংলাদেশের বিরোধী দল এবং অন্যান্য বিরোধী বিভিন্ন গোষ্ঠী, সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মী, তাদের বিরুদ্ধে। এবং সেই 148টা পেজ এবং অ্যাকাউন্ট পরিচালনা করে হচ্ছে সিআরআই। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বিএনপি কেন করবে, গভর্নমেন্ট কেন করবে? এটা তারাই করেছে যারা বাংলাদেশে একটা ইনস্টেবিলিটি তৈরি করতে চেয়েছে। এবং শেখ হাসিনাকে হত্যার চেষ্টার বা আমেরিকা ওই বোমা মেরে, গ্রেনেড মেরে সেই দিন যে অবস্থার বেনিফিশিয়ারি কে হয়েছে? শেখ হাসিনা হয়েছে। বিএনপি কিন্তু এর বিএনপি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যে বললেন যে ন্যারেটিভ তৈরি হয়েছে, 10 ট্রাক অস্ত্র কে ধরেছে? পুলিশ ধরেছে। এবং অ্যাকশনের সাথে সাথে গেছে কারা? গভর্নমেন্ট। তাহলে আপনি হাউ ক্যান ইউ ব্লেম গভর্নমেন্ট ফর দ্যাট? এখানে এটা সুযোগ নিয়েছে যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে, বিএনপিকে একটা মৌলবাদী দলে আপনার দেখাতে চায়, তারা এই সুযোগগুলো সৃষ্টি করেছে। এখানে বিএনপির কোনোভাবেই জড়িত থাকার প্রশ্ন তো উঠতেই পারে না। কিন্তু বিএনপির রাজনীতির বাইরে আমরা সবসময়ই সকলের সাথে ভালো সম্পর্ক চেয়েছি, ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চেয়েছি আমরা। আওয়ামী লীগের যে আইডেন্টিটি পলিটিক্স, যেটার ভিত্তি হলো এই যে তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ, বা আমি যেটাকে বলি পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের জাতীয়তাবাদ, এটা কিন্তু খণ্ডিতভাবে এক একটা পক্ষের কাছে উপস্থাপন করা হয়। তো পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্সিয়ার কাছে যখন আওয়ামী লীগরা নিজেদেরকে প্রেজেন্ট করেন, তখন তারা হলেন খুব রাবীন্দ্রিক বাঙালি, হ্যাঁ। এবং মানে এই যে কলকাতার সাথে পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের যে বিভিন্ন কালচারাল ওভারল্যাপ আছে, সেগুলো হাইলাইটেড হয় তখন। আবার যখন হাসিনা এই যে তাকে যখন কওমি মাতা উপাধি দেওয়া হয় সে হেফাজতে ইসলামের লোকজনের কাছে বা কওমি মাদ্রাসার লোকজনের কাছে, তখন কিন্তু তিনি আবার হলেন মানে ইসলামের ধারক বাহক। এবং বাংলাদেশি ইসলামাইজেশনের জন্য কিন্তু অনেকটা শেখ হাসিনাকেই দায়ী করতে হয়। 500টা মসজিদ বানানো, হ্যাঁ, সরকারি টাকায়। যদিও একদিকে তারা বলছেন যে তারা সেকুলারিজমে স্ট্রংলি বিলিভ করেন, এটা আসলে ঠিক না। মানে বিভিন্ন স্টাডিও হয়েছে যে শেখ মুজিব হিমসেলফ, আমরা একাডেমিক্যালি সেকুলারিজম বলতে যেটা বুঝি, উনি সেটা ছিলেন না। 71-এর পর থেকে আজ অবধি যদি আপনি পরিসংখ্যান দেখেন, একদম সুনির্দিষ্ট তথ্যপাত্য দিয়ে দেখেন যে যত হিন্দু জমি দখল হয়েছে তার প্রথমেই আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হিন্দুদের বাড়ি প্রপার্টি সবচেয়ে বেশি দখল করছে। দ্বিতীয় নাম্বারে আছে জাতীয় পার্টি, তারপরে আছে জামাত ইসলাম। প্রথমত হচ্ছে এইটা স্বীকার করে নিতে হবে যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এটা একদম মিথ্যা কথা না, অবশ্যই সত্যি কথা। কিন্তু আক্রমণের মধ্যে যদি আপনি আবার ক্যাটাগরিক্যালি ভাগ করেন, বর্গ হিসেবে দেখেন, তাহলে অন্তত 70 থেকে 80% আক্রমণ দেখবেন সে হিন্দু মানুষটার উপরেই হয়েছে, কথা সত্যি। কিন্তু তার আরও একটা পলিটিক্যাল পরিচয় আছে, সে হচ্ছে আওয়ামী লীগ করে। কোনো একটা ওয়ার্ডের নেতা, কোনো একটা ইউনিয়নের নেতা, বা কোনো একটা উপজেলা, জেলা বা থানার ইউনিটের নেতা আর কি। এবং সে ওখানে হিন্দু পরিচয় এতদিন কিন্তু মানুষের উপরে দমন নিপীড়ন করেনি, সে করছে আওয়ামী লীগের নেতা হিসেবে দমন নিপীড়ন। আওয়ামী লীগ তো বাংলাদেশ স্বাধীন চায় নাই, কে চেয়েছিল? 6 দফা কি
এমনকি 6 দফাতে স্বায়ত্ত শাসন কর্মসূচি, তার বেশি তো কিছু না, পূর্ববঙ্গের স্বায়ত্ত শাসন কর্মসূচি। এমনকি শেখ মুজিব মনে আছে 70 নির্বাচনে জয়ের পর সময় বলেছিল যে 6 দফা অপরিবর্তনীয় কোনো কর্মসূচি না, তার মানে এই রদবদল করা। এর আগে করেছে 21 দফা, পুরোটাই রিজেক্ট করে দিল। 21 দফা যে স্বায়ত্ত শাসনের দাবি ছিল পুরোটাকেই সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে 56 সালে অস্বীকার করলো যে আবার কিছু স্বায়ত্ত শাসন, আমরা এখন ক্ষমতায় আছি, 98 ভাগে স্বায়ত্ত শাসন দেওয়া হয়ে গেছে। শেখ মুজিবের দুটো জিনিস হজম করা সম্ভব ছিল না। একটা হচ্ছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা তিনি হতে পারেননি, এটা হজম করা তার পক্ষে মুশকিল ছিল। তিনি তো আসলে বাংলাদেশ চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের মধ্যে বাংলাদেশের এই অঞ্চলের সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং তিনি পাকিস্তানের নেতা বা প্রধানমন্ত্রী হবেন, এটাই ছিল। কাজে তিনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন না, এটা তিনি হজম করতে পারেননি। দ্বিতীয় যে জিনিসটা তিনি হজম করতে পারেননি সেটা হচ্ছে তার অনুপস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রধান মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে সামনে রেখে তিনি মনে করেছিলেন, যেহেতু তার প্রতি অনেক মানুষের কিছুটা হলেও কেন বলছি, স্বাধীনতার পর উনি বাংলাদেশকে একেবারেই সুশাসন দিতে পারেননি। তার লোকজন বাংলাদেশকে চরম উচ্ছৃঙ্খল অবস্থায় নিয়ে যায়। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন কনস্টিটিউশন অ্যামেন্ড করার মাধ্যমে, 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা উনি চালু করেছিলেন। এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে মানুষের শেখ মুজিবুর রহমানের প্রতিও তার আগে এই দেশ সম্পর্কে যাই অবদান থাকুক না কেন, দেশের প্রতি যাই অবদান থাকুক না কেন, নেগেটিভ অ্যাটিটিউড ছিল। কিন্তু উনি গায়ের জোরে এটা করতে গেলেন, ফলে তার যে ভাস্কর্য ভাঙা হলো, এগুলো মূলত শেখ হাসিনার টাইরেনির সিম্বল ছিল, এটা শেখ মুজিবুর রহমান না। শেখ মুজিবুরের জায়গা ইতিহাসে থাকবে, কিন্তু একইভাবে তিনি আরেকটা জিনিসও চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হলো জাতির পিতা। 71 সালে এত বড় ঘটনা ঘটে গেল যার পরিকল্পনাকারী উনি নন, উনি তো গণ আন্দোলনের নেতা, কিন্তু গণ অভ্যুত্থান উনি বোঝেন না, ফলে 69-এর অবদান ওনার নয়, ওটা মাওলানা ভাসানীর। যে জাতীয় মুক্তিযুদ্ধ বা গণযুদ্ধ সেটা তার হিসাবে নেয়, আওয়ামী লীগ সে ধরনের দলও না, একটা অহিংস বা পপুলিস্ট দল। সেটা যখন যুদ্ধ চলে এলো তখন তিনি পুরো জাতিকে নেতৃত্বহীন রেখে চলে গেলেন এবং তাদের দলের কর্মীদের বললেন তোরা পালিয়ে যা বা আত্মগোপন করে যা। তিনি অনুপস্থিত ছিলেন, দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হলো অন্যদের নেতৃত্বে, তাজউদ্দিন সহ আরও অনেকের নেতৃত্বে। আমরা বললাম যে শেখ মুজিবুর রহমানকে বলো আমরা বিদ্রোহ করতে প্রস্তুত। 2বার অ্যাপ্রোচ করা হলো ওসমানী সাহেবের মাধ্যমে, তিনি বলে দিলেন যে না, আমার এগুলি প্রয়োজন পড়বে না, আমি আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। আমরা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আপনাকে পাকিস্তানিরা প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। উনি কিন্তু আমাদের কথায় কান দেয় নাই, এবং আমাদের যে প্রস্তুতি, তখন আমরা অনায়াসে পাকিস্তানিদের পরাস্ত করে দেশটাকে বিনা রক্তপাতে স্বাধীন করতে পারতাম। কিন্তু এটা শেখ মুজিবের ভুলের জন্য এই কাজটা আমরা করতে পারিনি। তখন তাজউদ্দিন আহমেদ একটা বিকল্প করলেন। বিকল্পটা হচ্ছে যে যদি তারা ক্র্যাকডাউন করে এরকম, বা একেবারে যদি দেখা যায় ওই অবস্থায় চলে গেছে, ওনারা ইমিডিয়েটলি স্বাধীনতা ঘোষণা করে দিবেন। একটা পুরাতন ঢাকায় একটা সিক্রেট একটা হাইড আউট ছিল আওয়ামী লীগের একজন সমর্থক, আমার ফজলুল করিম সাহেবের বাড়ি, সেখানে ওনারা থাকবেন, স্বাধীনতা ঘোষণা করবেন এবং ওনারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন। এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু দেখা গেল যে বঙ্গবন্ধু কিন্তু সেই সিদ্ধান্তটা উনি জানলেন, এই কথাটা কিন্তু 25শে মার্চের আগেই কিন্তু এই কথাগুলো চলছে, 8-10 দিন আগে থেকেই। কারণ বাঙালি অফিসাররা তো খবর পাঠাচ্ছিল যে ওরা একটা হার্ড লাইনে চলে যাচ্ছে। তো কিন্তু তখন দেখা গেল যে বঙ্গবন্ধু সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তখন আমার বাবা কে বললেন যে দেখা যাক, আমি বাড়ি থেকে যাব না। তো তখন তাজউদ্দিন আহমেদ বললেন যে এটা তো আর আগের কোনো অবস্থা না, এটা কিন্তু একটা জাতির ভবিষ্যৎ এবং আপনি হচ্ছেন প্রধান নেতা। তো আপনি যদি এখানে
কোনো সিদ্ধান্ত না নিতে পারেন, এখানে কিন্তু পাকিস্তানিরা কিন্তু বাঙালি নিধন করবেই। আমরা যে ইনফরমেশনগুলি পাচ্ছি এরা বড় রকমের। এখানে আমাদের একেবারে স্ট্রেইট আমাদেরও হার্ড লাইনে যেতে হবে। স্বাধীনতা আনকম্প্রোমাইজিং, আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া, স্বাধীনতা ঘোষণা করে দেওয়া এবং স্বাধীনতার যুদ্ধ পরিচালিত করা। কারণ তখন আমাদের এনাফ সময় থাকবে, বাঙালি অফিসাররাও তো আমাদের সাথেই আছে, সেনারা। কিন্তু ওই রাতে 25শে মার্চ রাতে আমার বাবা যখন টেপ রেকর্ডার নিয়ে গেলেন এবং স্বাধীনতার ঘোষণাটা লিখে নিয়ে গেলেন, তখন বঙ্গবন্ধু উনি বললেন যে তুমি কি আমাকে দেশদ্রোহী করতে চাও? এই স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তান সরকার আমাকে দেশদ্রোহী আখ্যা দেবে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে ধরা দিল, তাদেরকে টেলিফোন করলো, পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলো। তিনি কামাল হোসেনকে নিয়ে পাকিস্তান চলে গেলেন। আমরা যুদ্ধের ময়দানে নেমে পড়লাম একটা অসহায় অবস্থায়, কোনো দিক নির্দেশনা নেই। প্রেসিডেন্ট জিয়া যদি এই ভাষণ না দিতেন তাহলে বাংলাদেশের অবস্থাটা কী হবে, এটা চিন্তা করার বিষয়। তিনি প্রথমে জাতিকে দিক নির্দেশনা দিল যে আমরা যারা আর্মিতে আছি, আমরা বিদ্রোহ করেছি, তোমরাও নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে আসো, এই যুদ্ধে অংশগ্রহণ করো। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. The West Pakistan forces have unconditionally surrendered in Bangladesh. Dhaka is now the free capital of a free country. দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যেই দিন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরলেন, ওনার প্রথম কথাটাই প্লেন থেকে নেমেই উনি বললেন, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। জে.এন. দীক্ষিতের বইতে এ বিষয়ে উল্লেখ পাই। উনি সে সময় প্রথম ডিপ্লোম্যাট ছিলেন স্বাধীন বাংলাদেশে। উনি ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধুর সাথে এবং কথাবার্তা শুনে উনি বললেন যে আমার মনে হচ্ছিল যে মুজিব ঈর্ষান্বিত ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসাবে তিনি রক্ষী বাহিনী খাড়া করলেন। রক্ষী বাহিনীর দায়িত্বে ছিল ইন্ডিয়ান একজন অফিসার। সেনাবাহিনীর যারা সদস্য ছিল তাদের পায়ে মৌজা ছিল না, তাদের ভালো পোশাক ছিল না, তাদের অনেকের পায়ে জুতা ছিল না, কিন্তু রক্ষী বাহিনী ভালো কাপড়, ভালো অস্ত্র থাকার জন্য তাদের নতুন নতুন ভবন তৈরি হইতে লাগলো। অথচ আমরা থাকতাম টিন শেড ঘরে। আমি একজন অফিসার হিসেবেও টিন শেড করেছিলাম। এই যে সামরিক অফিসাররা এবং আওয়ামী লীগেরই মুশতাকের মতো কিছু লোকজন আওয়ামী লীগের মধ্যে যারা ছিল এবং আমেরিকা ষড়যন্ত্র করে শেখ মুজিবকে হত্যা করল, সপরিবারে হত্যা করল। এই হত্যাকাণ্ড তারা করতে পারত না যদি না শেখ মুজিব জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেন। তারা 73 সালে এমনকি 74 সালেও এই কাজ করতে পারল না। যখন তারা দেখলো যে জনগণ শেখ মুজিব থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন তারা এই হত্যাকাণ্ড করলো। রাস্তায় হাজার হাজার লোক বেরিয়ে পড়ে ঢাকার রাস্তায় এবং অন্য জায়গায় তো দেখিনি, ঢাকার রাস্তায় উল্লাস প্রকাশ করতে থাকলো যে যাক গেছে। এবং সমস্ত মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়ে গেল। হ্যাঁ, মিষ্টির দোকানওয়ালারা নিজেরাই মিষ্টি বের করে লোকদের মধ্যে বিতরণ করতে লাগলো। স্বাধীনতার
53 বছর পেরিয়ে মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীনতা উপভোগ করলাম। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। আমার ফ্যামিলির সবাই বিদেশে চলে গিয়েছেন, আমার বাবা কিন্তু আমাকে ছেড়ে যান নাই। উনি বলেছিলেন যে একদিন সময় আসবে তুমি দেখবে এই যে তুমি চুপ করে মাথা নত করে তোমার শির দ্বারা সোজা করে এখনো চোখে চোখ রেখে এই দেশে তাক দাঁড়িয়ে আছো, একদিন এই দেশের মানুষ বুঝবে। সো 5ই অগস্ট ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়, এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয়। ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়, এই বাংলা শুধু। প্রত্যাশা হচ্ছে একটাই, যে আমরা কথা বলতে চাই, আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা দিতে হবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরা যা ফিল করি, হোক সেটা ক্রিটিসিজম বা গঠনমূলক সমালোচনা, যাই হোক না কেন আমাদেরকে কথা বলতে দিতে হবে। আমরা এই জিনিসটি চাই, আমরা প্রত্যেকটি নাগরিকের জানমালের নিরাপত্তা চাই, আমরা গুম খুন হত্যা এই জিনিসগুলো চাই না, এবং যারা এর পেছনে ছিল তাদের বিচার হোক। মরে রে মানুষ, মরে রে মানুষ, মরে রে মানুষ মর, দেশ মাটি আর মানুষ আজ সব হয়েছে পর। মরে রে মানুষ, মরে রে মানুষ, মরে রে মানুষ মর, দেশ মাটি আর মানুষ আজ সব হয়েছে পর। থাক রে মানুষ, থাক রে মানুষ, চুপটি করে থাক, দেশ হয়েছে ক্ষমতার মানুষ দুই ভাগ, দেশ হয়েছে ক্ষমতার মানুষ দুই ভাগ। এই 36-এ যে একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলন আমরা চাই নাই, কারণ এনে তো আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, এরাই তো এই যে লোকজনগুলো মারা গেছে, আমার কাছে খুব দুঃখজনক। কি করব এখন স্বৈরাচারী সরকার থেকে যেভাবে হোক আল্লাহ রহম করছে, ছাত্ররা উছিলায় আমাদের ছাত্র ভাইয়েরা ছেলেরা দেশ স্বাধীন করছে। আমরা চাই সরকার নির্বাচন সরকার করুক, আর যেন এরকম না হয়। আমরা যে কাজ করি, আমি কোনো দল করি না যে আমি দলের কথা বলবো, আমি রিক্সা চালাই, ভাত খাই, যে আসুক, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি চাই ভালো যে সরকার চালাইতে পারবে সেই আমাদের কাম্য। দের মানুষ তে ওদের ওই হাতটা ভেঙে দে, এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে। দের মানুষ তে ওদের ওই হাতটা ভেঙে দে, এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে। চলে রে মানুষ, চলে রে মানুষ, ময়লা করি সাফ, চলে রে মানুষ, চলে রে মানুষ, ময়লা করি সাফ। এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ, এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ, এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ।